পলাশডাঙ্গার এক শান্ত সুখী গৃহকোণে নেমে এসেছিল এক অতৃপ্ত ক্ষুধার্ত আত্মার শীতল ছায়া, যে ছায়া এক শাকচুন্নির, যার লোলুপ দৃষ্টি পড়েছিল শম্ভুনাথের উঠোনের তালগাছ আর তার রান্নাঘরের তাজা মাছের ওপর, যা শুরু হয়েছিল সামান্য তাল চুরি আর মাছ ভাজা উধাও হওয়ার মতো অদ্ভুত ঘটনা দিয়ে, তাই ধীরে ধীরে পরিণত হচ্ছিল এক ভয়ঙ্কর রাতের আতঙ্কে। টিনের চালে অশরীরী আঁটির শব্দ আর জানালার বাইরে শীর্ণ হাতের আনাগোনা এক সাধারণ পরিবারকে ঠেলে দিচ্ছিল এক অশুভ চক্রের দিকে। এই অদৃশ্য শত্রুর হাত থেকে নিজের শিশুকন্যা আর সংসারের শান্তি বাঁচাতে এক অসহায় বাবা এমন এক দৈব কৌশলের আশ্রয় নেয়, যা সেই অশুভ আত্মাকে টেনে আনে এক জ্বলন্ত পরিণতির দিকে। এক অতৃপ্ত ক্ষুধা আর এক পরিবারের ভালোবাসার জোরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। গল্পে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানান আপনি কোথা থেকে গল্পটি শুনছেন। গঙ্গা থেকে বয়ে আসা মিঠে হাওয়া যে গ্রামটিকে প্রতিদিন সকালে ঘুম ভাঙায়, তার নাম পলাশডাঙ্গা। শান্ত, সবুজ আর মায়াবী এক জনপদ। এই গ্রামেরই এক প্রান্তে নদীর ঢাল ঘেঁষে একটা বিশাল প্রাচীন তালগাছকে উঠোনের প্রহরী করে বাস করত একটা ছোট্ট পরিশ্রমী পরিবার। বাড়ির কর্তা শম্ভুনাথ এক সাদাসিদে ধর্মভীরু চাষী, তার স্ত্রী পারুল এক নিপুণা গৃহিণী, যার সেলাইয়ের ফোনে যেন ফুটে উঠত আস্ত একটা নকশি কাঁথা। আর ছিল তাদের জীবনের একমাত্র আলো, 6 বছরের ফুটফুটে কন্যা তুলি। শম্ভুনাথের এক চিলতে জমিতে যে ফসল ফলত আর পারুলের কাঁথা সেলাইয়ের যৎসামান্য আয়ে তাদের অভাবের সংসারেও এক অদ্ভুত অনাবিল শান্তি ছিল। কিন্তু সেই সুখের ছবিতে এক অমাবস্যার কাল রাত থেকে এক অশুভ শক্তির আঁচড় পড়তে শুরু করল। বহু দূরের এক নামহীন পরিত্যক্ত শ্মশান ঘাট, যেখানে দিনের বেলাতেও শেয়ালেরা হুক্কা হুয়া ডাকে, সেখানকার এক প্রাচীন তেঁতুল গাছের সমস্ত রস শুষে খেয়ে এক অতৃপ্ত ক্ষুধার্ত আত্মা নতুন আশ্রয়ের সন্ধানে বেরিয়েছিল, যাকে লোকে বলে শাকচুন্নি। তার শুকনো লোলুপ ঠোঁট আর কোটরাগত চোখ শুধু খুঁজে বেড়াত দুটি জিনিস: পাকা তালের মিষ্টি শ্বাস আর নদীর তাজা মাছের গন্ধ। রাতের আঁধারে উঠতে উঠতে সে যখন পলাশডাঙ্গার ওপর দিয়ে যাচ্ছিল, চাঁদের আবছা আলোয় শম্ভুনাথের উঠোনের সেই ফলি ভরা তাল গাছটা তার চোখে পড়ল। তার ফ্যাকাশে শীর্ণ ঠোঁটের কোণে ফুটে উঠল এক ক্রূর শব্দহীন হাসি। সেই রাত থেকে সেই তাল গাছটা আর শম্ভুনাথ তার পরিবারের রইল না, তা হয়ে গেল এক অতৃপ্ত আত্মার অশুভ বিচরণ ভূমি। পরদিন দুপুরবেলা, ভাদ্রের গুমোট গরম, পারুল উঠোনের ছায়ায় বসে একটা পুরনো কাঁথায় নতুন সুতোর কাজ তুলছিল। তুলি, যে এতক্ষণ উঠোনে একাই খেলছিল, হঠাৎ দৌড়ে এসে মায়ের আঁচল ধরে বায়না শুরু করলো, ও মা, তালের বড়া খাবো গো, কি সুন্দর গন্ধ বেরোয়েছে, ওই দেখো গাছে কত তাল পেকে আছে, আমাকে করে দিবি না? মেয়ের এমন মিষ্টি আবদার পারুল ফেলতে পারে না। সে হেসে শম্ভুনাথকে ডাক দিল, ওগো শুনছো, মেয়েটা বড্ড তালের বড়া খেতে চেয়েছে। বেলাবেলি গাছ থেকে গোটা দুয়েক তাল পেড়ে আনো দিকি, আজ সন্ধেবেলা মুড়ির সাথে গরম গরম বড়া ভাজবো। শম্ভুনাথ যে তখন হালের বলদ দুটোকে খড় দিচ্ছিল, সে হেসে দাখানা হাতে নিয়ে গাছের তলায় গিয়ে দাঁড়ালো। কিন্তু ওপরে তাকাতেই তার কপালের রেখাগুলো চিন্তায় গভীর হয়ে উঠল। তার হাসিটা মিলিয়ে গেল। গতকালও সে দেখেছে গাছটা কালো পাকা তালে ভরে আছে, অথচ এখন মনে হচ্ছে গাছটা যেন এক অভুক্ত কঙ্কাল। থোকা থোকা তালের বদলে শুধু বোটাগুলো অসহায়ভাবে ঝুলে আছে, আর গাছের গোড়ায় ঝোপের আড়ালে পড়ে আছে রাশি রাশি চিবিয়ে শুষে নেওয়া তালের আঁটি। যেন রাতের আন্ধারে বুনো শুয়োর বা শিয়ালের দল এসে এক ভয়ঙ্কর ভোজ সভা বসিয়েছিল। শম্ভুনাথ অবাক হয়ে বলল, এ কি অদ্ভুত কাণ্ড! খালু গাছ ভরা তাল দেখলাম, আর আজ একটাও নেই। সব কে এমন করে চুষে খেয়ে গেল? এ তো হনুমানের কাজ বলেও মনে হচ্ছে না। তুলি, যে বাবার কথা শুনে ছুটে এসেছিল, গাছের নিচে পড়ে থাকা একটা বড় সড়ো আটি কৌতূহলবশত কুড়োতে গেল। ঠিক সেই মুহূর্তে গাছের মগডাল থেকে, যেখানে পাতার আড়াল ঘন হয়ে আছে,
সেখান থেকে ঠকাস করে একটা আস্ত সদ্য খাওয়া আঁটি এসে পড়ল তার ঠিক কানের পাশ ঘেঁষে, আর এক চুল এদিক ওদিক হলেই ছোট্ট মাথাটা ফেটে রক্তারক্তি কাণ্ড হতো। টুলি ভয়ে বিকট চিৎকার করে দৌড়ে গিয়ে পারুলের বুকে ঝাঁপিয়ে পড়ল। আর ঠিক তখনই তালগাছের ওপর থেকে ভেসে এলো একটা অদ্ভুত খসখসে গলার চাপা হাসির শব্দ, এমন হাসি যা কোনো চেনা পশুর নয়, আবার মানুষেরও নয়। শম্ভুনাথের বুকের ভেতরটা এক অজানা শীতল আশঙ্কায় গুড়গুড় করে উঠল। সে ওপরের দিকে তাকিয়ে কিছু দেখতে পেল না, শুধু মনে হলো পাতার ঘন বুনোটের মধ্যে একজোড়া জ্বলন্ত চোখ যেন তাকেই দেখছে। সে দা উঁচিয়ে চেঁচিয়ে উঠল, কে রে ওখানে? বাঁদর না হনুমান? যা আছিস নেমে আয়। কিন্তু কোনো সাড়া এলো না, শুধু হাসির শব্দটা যেন বাতাসে মিলিয়ে গেল। সেই দিন ছিল শুক্রবার, পলাশডাঙ্গার সাপ্তাহিক হাটের বার। শম্ভুনাথ নদীর ঘাট থেকে এইমাত্র ধরা চকচকে আশোয়ালা একটা 1.5 কেজি রুই মাছ নিয়ে বাড়ি ফিরল। তুলি মাছ দেখে আনন্দে লাফিয়ে উঠল, মা, বাবা কত বড় মাছ এনেছে, আজ মাছের ঝোল খাবো। মা মাছটা যত্ন করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রান্নাঘরে গেল। মাটির উনুনে সে সর্ষের তেলের কড়া বসালো। কিছুক্ষণের মধ্যেই সেই সর্ষের তেলে মাছ ভাজার সেই তীব্র সুস্বাদু গন্ধে চারপাশটা ভরে গেল। পারুল প্রথম 3 পিস মাছ, গাদা, পেটি আর মাথা ভেজে একটা সাদা এনামেলের বাটিতে তুলে জানালার পাশের তাকে রাখল। তারপর সে কড়াইতে পরের মাছগুলো ছাড়ল। ঠিক সেই মুহূর্তে রান্নাঘরের সেই খোলা জানালাটার বাইরে উঠোনের আঁধারে যেন একটা লম্বা অস্বাভাবিক ফ্যাকাশে ছায়া নড়ে উঠল। পারুল তখন মাছ উল্টাতে ব্যস্ত। তার অমনোযোগ সুযোগে এক পলকেরও কম সময়ে সেই ছায়াটা একটা শীর্ণ ফ্যাকাশে হাড় গিলে হাতে পরিণত হলো। হাতটা কোনো মানুষের হাতের মতো নয়, যেন রাবারের মতো লম্বা হয়ে গেল। কোনো শব্দ ছাড়াই রান্নাঘরে ঢুকল, নিপুণ দক্ষতায় সেই তাক থেকে মাছের বাটিটা তুলে নিল এবং চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। পারুল বাকি মাছগুলো ভেজে উনুন থেকে কড়াই নামিয়ে তাকের হাত বাড়ালো আগের মাছগুলো রাখার জন্য, কিন্তু তাকের উপর বাটিটা নেই। সে অবাক হয়ে ভাবল, সে কি অন্য কোথাও রেখেছে? সারা রান্নাঘর তন্ন তন্ন করে খুঁজেও বাটি বা মাছের কোনো চিহ্ন পেল না। সে শম্ভুনাথকে ডেকে বলল, এগো, এ কি? আমি এইমাত্র মাছ ভেজে বাটিতে রাখলাম, এর মধ্যে বেড়ালে খেয়ে গেল নাকি? বাটিটাও শুদ্ধ নিয়ে গেল। শম্ভুনাথ রান্নাঘরে এসে দেখল বেড়াল ঢোকার কোনো রাস্তা নেই। তাছাড়া বেড়ালে খেলেও এমন নিখুঁতভাবে বাটি শুদ্ধ তুলে নিয়ে যেতে পারে না। তাদের দুজনের মনেই এক শীতল ভয়ের স্রোত বয়ে গেল। শম্ভুনাথের মনে পড়ল দুপুরের সেই অদ্ভুত হাসির শব্দটা। আসল আতঙ্কের শুরু হলো সেই রাতে। খাওয়া দাওয়া সেরে তারা যখন শুতে গেছে, তখন রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। ঠিক মাঝরাতে যখন ঘুমটা সবে গাঢ় হয়েছে, টিনের চালার ওপর শুরু হলো এক নারকীয় তাণ্ডব। প্রথমে মনে হলো কেউ যেন মুঠো মুঠো নুড়ি পাথর ছুঁড়ে মারছে চালের ওপর, ঠক ঠক, খটখট। তারপর শব্দটা ভারী হলো, ধরাম ধরাম, যেন কেউ তাল গাছ থেকে বড় বড় তাল পেড়ে সজোরে আছাড় মারছে চালের ওপর। টিনের চালাটা থরু থরু করে কাঁপছিল। তুলি ভয়ে আতঙ্কে ঘুম ভেঙে চিৎকার করে কেঁদে উঠল। শম্ভুনাথ আর পারুল ভয়ে কাঠ হয়ে ঝাড়কা বিছানায় বসে রইল। সেই তাণ্ডবের শব্দের সাথে মিশেছিল এক অট্টহাসি আর চাপা কান্নার এক অদ্ভুত ভয়ঙ্কর মিশ্রণ। শম্ভুনাথ ভয়ে ভয়ে হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দরজার খিলটা খুলল। বাইরে পা রাখতেই তার পা একটা শক্ত গোল মতো কিছুতে ঠেকল। সে আলো নিচু করে দেখল উঠোন জুড়ে পড়ে আছে সেই সকালে দেখা তালের আটিগুলো। গতকালের সব আটি যেন সেই অশরীরী শক্তি তাদের চালের ওপর ছুঁড়ে মেরেছে। শম্ভুনাথ আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে তক্ষুনি বুঝল এ কোনো বন্যজন্তু বা সাধারণ চোরের উপদ্রব নয়। যে অশুভ শক্তি তাদের গাছের তাল খেয়েছে, সেই এখন তাদের রান্নাঘরের মাছ চুরি করেছে, আর সেই এখন তাদের ভয় দেখিয়ে ঘর ছাড়া করতে চাইছে। এ নিশ্চয়ই কোনো প্রেতাত্মা, কোনো শাকচুন্নির কাজ। পরদিন সকাল হতে না হতেই শম্ভুনাথ আর এক মুহূর্ত দেরি করল না। সূর্য তখন সবে পূব আকাশে উকি দিয়েছে। সে গায়ের চাদরটা জড়িয়ে প্রায় ছুটে ছুটে চলল গ্রামের শেষ প্রান্তে, নদী পের হয়ে যে পরলকুটিরে এক সাধু বাবা থাকতেন তার কাছে। এই সাধু বাবা ছিলেন এক অত্যন্ত তেজস্বী নির্লোভ পুরুষ। লোকে বলতো তার নাকি ত্রিকাল দর্শনের ক্ষমতা আছে। শম্ভুনাথ হাঁপিয়ে হাঁপিয়ে সেই সাধুর আশ্রমে পৌঁছালো।
সাধু বাবা তখনও চোখ বুজে জপ করছিলেন। শম্ভুনাথ তার পায়ে আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে গত দুদিনের সমস্ত ভৌতিক অভিজ্ঞতার কথা খুলে বলল। কিভাবে এক রাতের মধ্যে আস্ত একটা গাছের তাল শেষ হয়ে গেল, কিভাবে তুলির গায়ে আঁটি এসে পড়ল, রান্নাঘর থেকে বাটি শুদ্ধ মাছ ভাজা চুরি হলো, আর রাতের বেলার সেই ভয়ঙ্কর তাণ্ডবের কথা। সব কিছু শুনে সাধু বাবা চোখ বন্ধ করলেন। তার কপালে গভীর ভাঁজ পড়ল। কিছুক্ষণ গভীর ধ্যানে মগ্ন থাকার পর যখন চোখ খুললেন, তার দৃষ্টি ছিল শান্ত অথচ ইস্পাতের মতো দৃঢ়। তিনি এক গম্ভীর গলায় বললেন, বৎস, তোমার ভয়ের কারণ অমূলক নয়। তোমার বাড়িতে এক ক্ষুধার্ত অতৃপ্ত প্রেতাত্মার নজর পড়েছে। ওটি এক শাকচুন্নি। বহু বছর আগে এই গ্রামেই এক নিঃসন্তান বিধবা মাছ খাওয়ার তীব্র বাসনা নিয়ে মারা গিয়েছিল। তার সৎকারও ঠিকমতো হয়নি। সেই অতৃপ্ত আত্মাই এখন ঘুরে বেড়ায়। সে অতৃপ্ত ক্ষুধা নিয়ে ফেরে, আর মাছের গন্ধে তার লোভ শতগুণ বেড়ে যায়। সে প্রথমে তালগাছে আশ্রয় নিয়েছে, এখন তোমাদের ভয় দেখিয়ে, তোমাদের শান্তি কেড়ে নিয়ে তোমাদের ঘর ছাড়া করতে চায়। একবার যদি সে কোনো বাড়িতে আশকারা পায়, তবে সে সেই বাড়ির ছোট বাচ্চার উপর ভর করে তার জীবনী শক্তি শুষে খায়। শম্ভুনাথের বুকটা ধড়াস করে উঠল। সে হাত জোর করে বলল, বাবা, আমার তুলিকে বাঁচান, আমার মেয়েকে রক্ষা করুন, এই অভিশাপ থেকে মুক্তির উপায় বলুন। সাধু বাবা তার ঝুলি থেকে একটা ছোট্ট পিতলের শিশি বের করলেন। তার ভেতরে ছিল টকটকে লাল রঙের এক অদ্ভুত দর্শন, ঘন তেল। শিশিটা শম্ভুনাথের হাতে দিয়ে তিনি বললেন, উপায় একটাই আছে, এবং তা আজ রাতেই করতে হবে। আজ আবার সে মাছের গন্ধে আসবে। তোমার স্ত্রীকে বলবে আজ রাতে যেন সে আরো বেশি করে মাছ ভাজে, কিন্তু সাধারণ তেলে নয়, আমার দেওয়া এই মন্ত্রপুত তেলে। এই তেলের গন্ধে সে আরো প্রলুব্ধ হবে, তার ক্ষুধা সহস্র গুণ বেড়ে যাবে। কিন্তু এই তেল সাধারণ তেল নয়, এ হলো শ্মশানকালীর বিশেষ হোমের তেল। সে যখনই ওই মাছ চুরি করার জন্য তার হাত বাড়াবে, এই তেলের স্পর্শে তার অশরীরী দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, সে ভস্মীভূত হয়ে যাবে। সাধু শম্ভুনাথকে শেষবারের মতো সতর্ক করে বললেন, মনে রেখো, কাজটা খুব সাবধানে করতে হবে। যখন সে পুড়বে, তখন সে ভয়ানক চিৎকার করবে, পৃথিবী কাঁপিয়ে আর্তনাদ করবে। কিন্তু তোমরা কেউ, বিশেষ করে তোমার স্ত্রী, যেন ভয় পেয়ে রান্নাঘর থেকে এক পাও না নড়ে, আর তুলিকে শক্ত করে বুকে আগলে রাখবে। শম্ভুনাথ সেই তেল নিয়ে কাঁপা কাঁপা বুকে বাড়ি ফিরল। পারুলকে সব কথা খুলে বলতেই সে ভয়ে শিউরে উঠল, তার হাত পা ঠান্ডা হয়ে গেল। কিন্তু মেয়ের জীবনের কথা ভেবে সে মন শক্ত করল। সে শাড়ি নাচলে চোখ মুছে বলল, যা করার আজ রাতেই করতে হবে, আমি ভয় পাব না। সেই রাত ছিল ভাদ্র মাসের এক ভ্যাপসা গুমোট রাত। আকাশে এক ফালি চাঁদ ছিল, কিন্তু তাও যেন ভয়ে মেঘের আড়ালে ঢাকা। চারপাশ এমন নিস্তব্ধ যে ঝিঝি পোকার ডাকও যেন কানে তালা লাগিয়ে দিচ্ছিল। পারুল তুলিকে ঘরের ভেতর মাদুরে শুইয়ে তার পাশে একটা জল ভরা ঘুঁটি রেখে রান্নাঘরে গেল। শম্ভুনাথ দাঁ হাতে ঘরের দরজায় পাথরের মতো দাঁড়িয়ে রইল। পারুল মাটির উনুনে কড়াই বসালো, তারপর কাঁপা হাতে সাধু বাবার দেওয়া সেই লাল তেল কড়াইতে ঢালল। তেলটা গরম হতেই এক অদ্ভুত তীব্র গন্ধ ছড়ালো, পোড়া শুকনো লঙ্কা, কর্পূর আর অজানা কোনো ফুলের এক মিশ্র গন্ধ। পারুল সেই গন্ধে চোখ মুখ কুঁচকে বুকে সাহস এনে নুন হলুদ মাখানো মাছের টুকরোগুলো তেলে ছাড়ল। ছ্যাঁত করে ওঠার শব্দের সাথে সাথে মাছ ভাজার গন্ধটা যেন জীবন্ত হয়ে উঠল। সেই গন্ধটা এতই তীব্র ছিল যে তা নিমেষের মধ্যে সমস্ত গ্রাম ছাড়িয়ে সেই তালগাছের মগডালে বসে থাকা শাকচুন্নির নাকে গিয়ে পৌঁছালো। তালগাছের অন্ধকারে বসে থাকা শাকচুন্নিটা এই তীব্র অচেনা কিন্তু লোভনীয় গন্ধে উন্মাদ হয়ে উঠল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারল না। তার অতৃপ্ত ক্ষুধা তাকে মরিয়া করে তুলল। শম্ভুনাথ রান্নাঘরের জানালা দিয়ে ভয়ে ভয়ে বাইরে তাকিয়েছিল। সে দেখল একটা দীর্ঘ সাদা ধোঁয়ার মতো হাত তালগাছের ওপরের জমাট অন্ধকার থেকে নেমে আসছে। হাতটা ধীরে ধীরে সাপের মতো এঁকে বেঁকে জানালার দিকে এগিয়ে এলো।
পারুল সেই দৃশ্য দেখে ভয় চোখ বন্ধ করে ফেলল, কিন্তু সাধু বাবার কথা মনে করে সে উনুনের পাশ থেকে এক চুলও নড়ল না। যেই মুহূর্তে সেই শীর্ণ লোলুপ নকওয়ালা হাতটা কড়াইয়ের ফুটন্ত তেলের ওপর দিয়ে সবচেয়ে বড় মাছের টুকরোটা ধরতে গেল, ঠিক সেই মুহূর্তে ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। মন্ত্রপুত গরম তেল সেই অশরীরী হাতে স্পর্শ করা মাত্র দাউ দাউ গয়ে আগুন জ্বলে উঠল। এক বীভৎস কান ফাটা অমানুষিক আর্তনাদ ভেসে এলো। সে এক এমন চিৎকার যা কোনো মানুষের গলা থেকে বেরোতে পারে না। মনে হলো হাজার বছরের জমানো যন্ত্রণা, ক্ষুধা আর ঘৃণা একসঙ্গে ফেটে পড়ছে। পলাশডাঙ্গার সমস্ত কুকুর সেই চিৎকারে কেঁদে উঠল। শম্ভুনাথ দেখল সেই সাদা হাতটা আগুনে পুড়তে পুড়তে ছাই হয়ে যাচ্ছে, আর সেই আগুনের শিখা দ্রুতগতিতে একটা অদৃশ্য দড়ির মতো বেয়ে তালগাছের ওপরের সেই শরীরটাকে গ্রাস করে নিল। এক মুহূর্তের জন্য আকাশে যেন একটা জ্বলন্ত কঙ্কাল ফুটে উঠে পরের মুহূর্তেই তা ছাই হয়ে অন্ধকারের মধ্যে ঝরে পড়ল। চিৎকারটা মিলিয়ে যাওয়ার সাথে সাথে চারপাশের সেই গুমট ভাবটা কেটে গেল। একটা ঠান্ডা শান্ত বাতাস বইতে শুরু করলো, যেটা এতক্ষণ বন্ধ ছিল। তালগাছের পাতাগুলোও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার দুলতে শুরু করলো। শম্ভুনাথ আর পারুল বুঝল বিপদ কেটে গেছে। তারা ছুটে ঘরে ঢুকে দেখল তুলি সেই ভয়ঙ্কর চিৎকারেও অঘরে ঘুমোচ্ছে। তার মুখের কোণে সেই পুরনো মিষ্টি হাসিটা আবার ফিরে এসেছে। পরদিন সকালে শম্ভুনাথ দেখল উঠোনের সেই তালগাছটার তলাটা এক পোড়া কালো ছাইয়ে ভরে গেছে, আর বাতাসে ভাসছে একটা পোড়া গন্ধ। তাদের পরিবার আবার তাদের পুরনো শান্ত জীবনে ফিরে গেল। সেই টিনের চালে আর কখনো ভয়ের শব্দ হয়নি, রান্নাঘর থেকেও আর কিছু চুরি যায়নি। শম্ভুনাথের সামান্য আয়ই তাদের সংসার আবার হাসি খুশিতে ভরে উঠল। কদিন পর তালগাছটায় আবার নতুন করে কচি তাল ধরতে দেখা গেল। তারা বুঝতে পারল লোভ আর অশুভ শক্তির আস্ফালন যতই ভয়ঙ্কর হোক না কেন, বিশ্বাস, সাহস আর পরিবারের একে অপরের প্রতি ভালোবাসার শক্তির কাছে তা একদিন না একদিন পুড়ে ছাই হতে বাধ্য। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান গল্পটি সম্পর্কে আপনার মতামত। পরের গল্পটি শুনতে বাম পাশের বক্সে ক্লিক করুন। ধন্যবাদ।